আসসালামু আলাইকুম, আমি শাকিবুল ইসলাম। তো আজকে আপনি শিখে বলছি রাইট ফর্ম ও ভার্ব। তো রাইট ফর্ম করার জন্য আমাদের দুটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রুলস এবং প্র্যাকটিস। তো ইফ ইউ লার্ন রাইট ফর্ম ভার্ব ইউ নিড সাম ম্যাটেরিয়াল লাইকস রুলস অ্যান্ড প্র্যাকটিস। তো প্রথমত আমরা যদি রুলসটা জানি, এরপর আমরা চাইলে এটাকে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটাকে আয়ত্ত করতে পারি। তো আয়ত্ত করার জন্য প্রথমত রুল জানতে হবে, এরপর আমরা যদি বোর্ড কোশ্চেন করি তাহলে আমরা পেরে যাব। রাইট ফর্ম করার জন্য হয়তো আমরা মনে করি যে অনেক কি লাগে, আমাদের মিনিংস বুঝতে হয়, কিন্তু এই মিনিংস না বুঝে আমরা করতে পারবো যদি আমরা রুলস অনুযায়ী আগাই। তো প্রথম রুলস হচ্ছে রাইট ফর্ম বার্বের ক্ষেত্রে বাক্যে যদি সাবজেক্ট হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। মানে একটা বাক্যের মধ্যে যদি সাবজেক্ট হিসাবে যদি থার্ড পারসন থাকে, তো থার্ড পারসন কারা? আমি, আপনি ছাড়া সবাই হচ্ছে থার্ড পারসন। যেমন আমি বলছি হি, শি, ইট, কোনো কিছুর নাম। এরপর এভরিওয়ান, এভরিবডি, এরা কে? আমি আর আপনি ছাড়া সবাই হচ্ছে থার্ড পারসন। সিঙ্গুলার হলে তখন হবে, প্লুরাল হলে হবে না। দিয়েও তো তারা, দিয়ে তারা, কিন্তু তারাটা কে? সিঙ্গুলার না, তারা হচ্ছে প্লুরাল, কিন্তু এটা থার্ড পারসন। দেও, তারা হচ্ছে থার্ড পারসন কিন্তু এরা প্লুরালের বেলা এটা হবে না, শুধু সিঙ্গুলার বেলা থার্ড পারসন সিঙ্গুলার হলে। তো থার্ড পারসন সিঙ্গুলার মানে কারা? যারা হচ্ছে আমি আর আপনি ছাড়া, আই এবং ইউ এবং মি ছাড়া, এদের পরিবর্তে যারা আছে যেমন হি, শি, ইট, এদের বেলা কি হবে? থার্ড পারসন হিসেবে গণ্য হবে। থার্ড পারসন হলেই তখন বার্বের যে বারবার দেওয়া থাকবে ব্র্যাকেটের মধ্যে, ওই বার্বের সাথে এস বাই যুক্ত হবে। যেমন বলা হয়েছে যে আমাদের এক্সাম্পল হিসেবে আছে যে চট্টগ্রাম বোর্ড 2025 একটা এরকম একটা সেন্টেন্স আসছিল, সেটা হচ্ছে শি, তিনি স্যাক্রিফাইস, ত্যাগ করেছে বা বিসর্জন দিয়েছে, হার ওন, তার নিজের, হ্যাপিনেস, তার খুশি, হাসি খুশি জীবন, ফর চিলড্রেন, তিনি স্যাক্রিফাইস করেছেন তার জীবনের সকল আনন্দ। তাহলে শিটাকে থার্ড পারসন, থার্ড পারসন হলেই বারে প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস। তো এখানে ই আসে, তাহলে আমরা শুধু কি লাগাই দিব? এস লাগাই দিব। কখনো যদি সাবজেক্ট হিসেবে থার্ড পারসন থাকে তখন আমরা বার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিব। তাহলে এখানে স্যাক্রিফাইস আছে, স্যাক্রিফাইসের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে, কারণ এখানে আসেই, তাহলে স্যাক্রিফাইস এস যুক্ত হয়ে যাবে। তো কখনো আপনাদের সি না থেকে অন্য কিছু থাকতে পারে, যেমন হি থাকতে পারে, ইট থাকতে পারে, বা কোনো কিছুর নাম থাকতে পারে যেমন রনি, অফু, জয়। এরপরে হুইচ থাকলেও হবে, এভরি ওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি, এগুলো থাকলেই আপনারা এই রুলসটাই অ্যাপ্লাই করবেন। ধরো এরকম আরেকটা থাকতে পারে, যেরকম হি গো টু স্কুল। এখন আপনি বলতে পারেন যে এটা তো সঠিক হয়েছে, হি গো টু স্কুল, সে স্কুলে যায়, কিন্তু এখানে একটু গ্রামাটিক্যালের ভুল হয়েছে, রাইট ফর্ম বারবার একটা ভুল হয়েছে। কারণ এখানে গোটা কি বার্ব, কিন্তু এখানে হিটা কি থার্ড পারসন। থার্ড পারসনের পরে কি হয়? মানে একটা যদি আপনি প্রেজেন্টের কোনো কথা বলেন যেটা সত্য, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আপনি বার্বের সাথে এস বাই যুক্ত করতে হবে। যদি আপনি প্রেজেন্ট হিসেবে ধরেন আর কি, সেন্টেন্সটা প্রেজেন্ট হিসেবে ধরেন, সে হি গো টু স্কুল, সে স্কুলে যায়, তো এটা কি সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট, তখন গোর সাথে অ্যাজ ওয়াইজ যুক্ত করতে হবে, কারণ এটা থার্ড পারসন। হি এর পরে গো হোক বা হি এর পরে যেটা হোক, মানে থার্ড পারসন হলে এরপরে যে আপনার যদি প্রেজেন্ট হিসেবে এটাকে ধরেন, আপনি তো অন্য, এখানে তো একটা বাক্য দিয়ে বুঝাইতেছি, প্যাসেজের মধ্যে আর বাক্য দেওয়া থাকবে, তাহলে আপনি এইটা যদি হয় অতীতকালের হয় তাহলে তো অন্য ব্যাপার, যদি এটা বর্তমানে কিছু হয় তাহলে আপনি এই থার্ড পারসন থাকলে আপনি অ্যাজ বাই যুক্ত করে দিবেন, তাহলে এখানে হি গোস হবে। তাহলে এটা এটা ভুল, এটা সঠিক। এখানে এবার আসেন আমরা যদি বুঝে ফেললাম যে বাক্যে যদি সাবজেক্ট হিসাবে থার্ড পারসন থাকে, তখন এখন বলতে পারেন ভাই সাবজেক্ট তো কি, এটা আমি বুঝতেছি না। সাবজেক্ট হচ্ছে ওই কর্তা যিনি ঘরের মালিক, মানে যিনি কাজটা করেন। আমি বলছি হি গো টু স্কুল, সে স্কুলে যায়, স্কুলে কে যায়? সে যায়, তাহলে সে কে? হি, এটা সাবজেক্ট। এরপরে আমাদের দ্বিতীয় নিয়মটা হচ্ছে কখনো যদি প্রিপোজিশন হিসাবে টু থাকে, কখনো যদি প্রিপোজিশন হিসাবে টু থাকে, তাহলে টু এর পর বারের প্রেজেন্ট ফর্ম বসবে সব সময়। এরকম একটা আসছিল আমাদের, যে চট্টগ্রাম বোর্ড 2025 আসছে এই রুলস দিয়ে, দেখতেছেন একটা দিয়ে আপনি বিভিন্ন বোর্ড থেকে আপনি কমন পাবেন। দেওয়া আছে যে শি স্যাক্রিফাইস, সে ত্যাগ করেছে, হিজ ওন হ্যাপিনেস, তার নিজের খুশি বা নিজের জীবনের যে লক্ষ্যটা, টু ইনশিওর, ইনশিওরটা কি বারবের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা জানি যে যদি প্রিপোজিশনের পর মানে প্রিপোজিশন হিসাবে টু থাকে,
টু এর পর কি বসে, বারবার প্রেজেন্ট ফর্মে বসে। এখানে ইনশিওরটা বারবার প্রেজেন্ট ফর্ম, তাহলে ইনশিওরই বসে যাবে, এর কোনো চেঞ্জ হবে না। টু এর পর কি হয়, বারবার প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে কখনো যদি আপনারা দেখেন যে টুথ আছে, এরপর বারবার প্রেজেন্ট ফর্মেই বসবে। যদি ফার্স্ট ফর্ম থাকতো, ইনশিওরড থাকতো, ইনশিওরড ইডি যুক্ত থাকতো, আপনি শুধু ইনশিওর লিখে দিলেন। যেহেতু এখানে ইনশিওরটা বারবার প্রেজেন্ট ফর্ম, এই বারবার প্রেজেন্ট ফর্মটাই বসে যাবে, উত্তর হিসেবে ইনশিওরই বসে যাবে। কখনো যদি প্রিপোজিশন হিসেবে টু থাকে, তাহলে টু এর পর বারবার প্রেজেন্ট ফর্মই বসবে, অন্য কিছু বসবে না। আসেন টু বাদে, এখন আমরা টু দিয়ে যে প্রিপোজিশন দেখলাম যে টু যদি কখনো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তখন তার বেলায় বারবার প্রেজেন্ট ফর্ম বসবে যদি ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে। কিন্তু এখানে টু বাদে অন্য প্রিপোজিশন থাকলে তখন বারবার সাথে আইনজি যুক্ত হয়ে যাবে। যেমন শি ইজ মোর ইন্টারেস্টেড, সে অনেক আগ্রহী। ইনটা কি, একটা প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি, বাক্যের মধ্যকার সম্পর্ক তৈরি করে। শি ইজ মোর ইন্টারেস্টেড ইন গেটিং, গেট আছে এখানে, কিন্তু গেটের সাথে কি হবে, আইনজি যুক্ত হয়ে যাবে, গেটিং হার চিলড্রেন এডুকেটেড। তাহলে কখনো যদি টু বাদে অন্য প্রিপোজিশন থাকে, তাহলে কি হবে, বারবার সাথে আইনজি হয়ে যাবে, গেটিং হয়ে যাবে, আইনজি যুক্ত হয়ে যাবে। তো গেটিং এর বেলায় আইনজি যুক্ত করার সময় আরেকটা আলাদা টি আসে যায়, মানে ডাবল টি হয় আর কি। কখনো বলবো, এখন যদি কখনো যদি টুটা যদি টু বাদে অন্য প্রিপোজিশন থাকে, তাহলে আমরা বারবার সাথে কি যুক্ত করবো, আইনজি যুক্ত করবো, কোনো সমস্যা নেই। তো এখন বুঝতে হবে যে প্রিপোজিশন কোনগুলা, ওইগুলো আপনারা একটু শিখে নেবেন। প্রিপোজিশনের জন্য আপনার একটা গ্রামার বই খুললে প্রিপোজিশন অধ্যায়ের মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন। আরেকটা শর্টকাট হলো, প্রিপোজিশন হলো যেগুলা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। হি স্লিপ স্লিপস অন দ্য বেড, সে বেডের উপরে ঘুমায়। কোথায় উপরে ঘুমায়, তাহলে এখানে একটা বাক্যের সাথে একটা বাক্যের একটা অর্থ আছে না, এই অর্থের মধ্যে কি সম্পর্ক তৈরি করতেছে, একটা শব্দের সাথে একটা শব্দের কি করতেছে, সম্পর্ক তৈরি করতেছে। সে ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, অন দ্য বেড, বেডের উপর। তাহলে প্রিপোজিশন কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের একে অপরের সাথে সম্পর্ক তৈরি করে, আর কনজাংশন হচ্ছে যেগুলো যুক্ত করে। তো এইগুলো প্রিপোজিশনের অধ্যায় না। যদি আপনার পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করতে চান বা আমার কাছে যে ভিডিও চান, তাহলে আমি দিতে পারবো, সমস্যা নেই। এবার আসা যাক হচ্ছে 4 নাম্বার টপিকটা। কখনো যদি সেন্টেন্সের মধ্যে বি থাকে, এটা একটা ধরেন, এটা আপনাকে একটা সেন্টেন্স দেওয়ার পর আপনাকে একটা ব্র্যাকেটের মধ্যে বি দেওয়া আছে। তো বিটা দেওয়ার পর আপনি বলেন কি রে, বিটা কেন দিছে। বিটা একটা শব্দ হলেও এই শব্দে বিটার মধ্যে অনেক কিছু লুকাই আছে। বিধারা কি কি বোঝায়, বিধারা হচ্ছে আমাদের সেন্টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয়। এখন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানোর জন্য আপনাকে টেন্সের ধারণা রাখতে হবে। এখন আপনি যদি প্রেজেন্ট টেন্স কল্পনা করেন, তাহলে আপনি অক্সিলারি ভার্ব হিসেবে পির জায়গায় এম ইজ আর বসাতে পারেন। কিন্তু এম ইজ আর এর আবার ব্যবহার আছে, আইর সাথে এম বসে, আইর সাথে কিন্তু ইজ বসে না, আবার ইউর সাথে আর বসে, ইউর সাথে ইজ বসে না, হির সাথে ইজ বসে। তো এগুলো আপনাদের একটু জেনে নিতে হবে। পাস্ট টেন্সের বেলা কি হবে, ওয়াজ ওয়ার বসবে, আর ফিউচারের বেলায় শ্যাল উইল বসবে। যেমন আমি বললাম যে শির পরে আমি একটা কি ব্যাকেট দিয়ে বি লিখে দেওয়ার পরে এ স্টুডেন্ট লিখলাম। তো এখানে আপনার কাছে দুটো অপশন আছে। প্যাসেজটা পরে দেখলাম যে একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে লেখা হলো, যিনি এখন মারা গেছেন। তাহলে তার এই পড়ালেখাটা এখন কি হয়ে গেছে, অতীত হয়ে গেছে। তাহলে বি এর জায়গায় আপনি কি লিখবেন, শি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল বা ছাত্রী ছিল। কিন্তু প্রেজেন্ট হলে, বর্তমান হলে, তখন আপনি ইজ দিতেন, শি ইজ দিতেন। তাহলে এখানে টেন্স বুঝতে হবে। যদি এখানে আপনার প্যাসেজের মধ্যে যদি পাস্ট টেন্স নির্দেশ করে, তাহলে আপনি বি এর জায়গায় ওয়াজ ওয়ার লিখে দিবেন। আর যদি আপনাকে প্রেজেন্ট টেন্সের কোন একটা থিম বা প্রেজেন্ট টেন্সের ফিল অনুভব করেন আপনি, তখন এম ইজ আর দিয়ে দিবেন। আর ফিউচার বুঝলে তো আপনি শ্যাল আর উইল দিবেন। তাহলে ধরেন আই, এরপর দিয়ে দিল বি গো টু ঢাকা। এখন এখানে বলছে আই, বি দিয়ে দিয়েছে, এরপর গো টু ঢাকা। এখানে যাওয়া নির্দেশ করতেছে। ধরেন আপনি বললেন যে আমি ঢাকা যাব, তাহলে বিটা কি এখন ফিউচার টেন্স বুঝাইতেছে। তাহলে আপনি এ বি এর জায়গায় এখন কি বসাতে পারেন, আই উইল বসাই দিব। কখনো যদি আমাদের ফিউচার নির্দেশ করে, তখন শ্যাল আর উইল বসাই দিব। তো আপনাদের পরীক্ষার মধ্যে যদি কখনো বি অপশনটা দেওয়া থাকে, তখন এটা বি অপশনটা আপনি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দুটার মধ্যেই পেতে পারেন। তো চলো আমরা দ্বিতীয়
সরি আমাদের পঞ্চম যে রুলসটা এখানে যাই। সরি আমি একটু বাইরে গেছিলাম। তো মডেল অক্সিলারি ভার্বের বেলা কি করবো আমরা, যখন মডেল অক্সিলারি ভার্ব থাকবে তখন এদের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে যাবে ওই টু এর মতোই। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এরা যখন থাকবে তাদের পর আমরা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিব। এখন হি ক্যান, সে পারে, কি পারে? ক্যান পর ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে। হি ক্যান রিড বুক, সে বই পড়তে পারে। এখন কুড হোক, মে হোক যেটাই হোক, মডেল অক্সিলারি ভার্বের পরে কি হবে? ভার্ব প্রেজেন্ট ফর্মই বসবে। ক্যান বি, উড, এখন আমাদের ক্যানের পরে ভার্ব প্রেজেন্ট ফর্মই বসবে। এরপরে আরেকটা থাকতে পারতো যে হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। তাহলে কখনো উইল হোক যেটাই হোক মডেল অক্সিলারি ভার্ব দেখলেই এদের পর আপনি কি বসাই দিবেন? ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাই দিবেন। এখন যেই টেন্সে থাকুক, যেই টেন্সেই হোক না কেন, টেন্স তখন আপনার টেন্স বোঝার দরকার নেই, শুধু মডেল অক্সিলারি ভার্ব দেখলেই এরপর যদি কোনো ভার্ব ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকে তো শুধু তার পরিবর্তে কি বসাই দিবেন? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিবেন। এবার আমরা যদি কখনো বাক্যের মধ্যে এমন একটা ক্রিয়া দেখি, মানে এমন একটা শব্দ দেখলাম যেখানে ওই সাবজেক্টটা ওই ক্রিয়াটা করছে না, তখন কি হবে? তখন এটা ফেসিভ ভয়েস হিসেবে কল্পনা করা হবে। ফেসিভ ভয়েস হিসেবে কল্পনা করা হবে। ফেসিভ ভয়েসের একটা রুলস হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, এরপরে আমাদের একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে টেন্স অনুযায়ী। এই ভার্বের সাথে আমরা কি বসাবো? ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাবো। তাহলে এখানে লেখা আছে কখন যদি ক্রিয়াটা কখনো একটা ধরেন এটা বেশি আসে যে ফেসিভ ভয়েস দিয়ে বেশি আসে, কখনো যদি এমন একটা বাক্য আছে যেখানে এই ক্রিয়াটা কি করতেছে না, সাবজেক্টই করতেছে না। দ্য রাইটার ইমপ্রেস দ্য রাইটার ইমপ্রেস উইথ হিম, রাইটারটা ইমপ্রেস হয়েছে, এখন ইমপ্রেসটা তাকে কি করছে? হিমে করছে, মানে সেই করছে। দ্য রাইটার ইমপ্রেস উইথ হিম, কার উপর ইমপ্রেস হয়েছে? ওই হিমের উপরে। ইমপ্রেসটা কে করাইছে, মানে কার ধারা ইমপ্রেস হয়েছে? ওই হিম ধারা। এই কারণে আমরা কি বসবো এখানে, যেহেতু এখানে এই ক্রিয়াটা যেহেতু সাবজেক্ট দ্বারা হচ্ছে না, এই কারণে আমরা কি করব? এই ইমপ্রেস যেটা আছে এটার সাথে কি লিখে দিব? দ্য রাইটার ইজ ইমপ্রেসড হয়ে যাবে, তো প্রথমত বুঝতে হবে যদি কখনো পেসিভ ভয়েস বুঝায়, পেসিভ ভয়েস মানে কি? যখন বাক্যের মধ্যে যেই সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা ওই ক্রিয়াটা করছে না। ধরুন RIC রাইস, এরপরে ধরেন ইট আছে, রাইস ইট বাই আস, রাইস ইট বাই আস। এখন রাইসটা কে খাই? রাইসটা? আমরা খাই। রাইস ইট, এই ধরেন এখানে একটা ব্যাকেট দিয়ে দিল, রাইস ইট বাই আস। এখন ভাতটা কে খায়? আমরা খাই। এখন ভাতে কি ভাতের খায় না, আমরা খাই। তাহলে যখন এই সাবজেক্টটা এখানে বসলেও এই কাজটা কিন্তু সাবজেক্ট করছে না, তখন আমাদের কি বসাতে হবে? ফেসিভ ভয়েস আকারে বসাতে হবে। ফেসিভ ভয়েসের বেলা আমাদের দেখা যায় যে এই যে ভার্ব থাকে, ভার্বের সাথে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয় এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। তাহলে এখানে উত্তর হবে, অ্যান্সার হবে রাইস ইজ ইটেন হয়ে যাবে, ইটেন বাই আস। রাইস ইজ ইটেন বাই আস। তাহলে আমি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে এবং সামনে গিয়ে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবে আমরা টেন্স অনুযায়ী। আসেন 8 নাম্বার রুলটা হলো টেন্সের ব্যবহার। প্রেজেন্ট হলে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ওই প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায়, আর ফার্স্ট টেন্সের বেলায় ফার্স্ট পার্টিসিপাল ফর্মের সাথে ভার্বের
ফার্স্ট ফর্মটা বসবে। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এটা প্রেজেন্ট, তাহলে গোটা কি হচ্ছে সাবজেক্ট পর বারবার প্রেজেন্ট ফর্ম বসছে। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এই ওয়েন্টটা কি বারবার ফার্স্ট ফর্ম। তো কখন ফার্স্ট ফর্ম কখন প্রেজেন্ট ফর্ম বসবে এটা টেন্স অনুযায়ী আবার বুঝতে হবে। এবার আসেন হচ্ছে কখনো যদি কিছু চলমান বুঝালে, আমি বললাম যে আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং, আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং, তাহলে কখন যদি কিছু চলমান বুঝালে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। পিপল আর অ্যাডিক্টিং, মানুষ, পিপল আর অ্যাডিক্টিং অন স্মোকিং, মানুষ ধূমপানের প্রতি অ্যাডিক্টেড বা আসক্ত হচ্ছে, মানে চলমান বুঝাইলে তাহলে কি বসাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝালে তখন মানে বর্তমান চলমান হলে তখন এম ইজার সাথে ভার্বের সাথে আইনি যুক্ত করে দিব। আর কখনো ধরেন আপনি ইয়েস্টারডে একটা খেলা দেখছেন, খেলাটা চলমান ছিল, ইয়েস্টারডে আই ওয়াজ সিইং এ ম্যাচ, আমি একটা খেলা দেখছিলাম, মানে যেটা কি অতীতে চলমান ছিল, তখন আপনি শুধু সাবজেক্টের সাথে ওয়াজ ওয়ারের সাথে ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিবেন। তাহলে কখন যদি চলমান কিছু বোঝায় তখন প্রেজেন্টের বেলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে, তখন শুধু কি হবে অক্সিলারি ভার্বের সাথে ভার্বের সাথে আইনজি, এরপর অক্সিলারি ভার্বের সাথে আইনজি। রুল নাম্বার 10, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কখনো যদি বাক্যের মধ্যে উড বি, শুড বি, মাস্ট বি, ক্যান বি, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি কখনো বি যুক্ত থাকে তখন এরপর ভার্বের কি বসে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। এটাই হচ্ছে আপনাদের এই 10টা রুল 10/10। আপনারা যদি এগুলো করেন আর কিছু আমার মনে হয় বাকি নাই, আপনার এবার কাজ হবে একটা মডেল কোশ্চেন খোলার, এবং মডেল কোশ্চেন খুলে আপনার বোর্ড কোশ্চেনগুলো সলভ করবেন। প্রথমে আপনি আনসার লেখার পর আপনি উত্তরটা মিলাইবেন, দেখবেন যে কোন সূত্র প্রয়োগ হয়েছে। এখন 10টা দিছি, আপনারা আরও 10টা বার করতে পারবেন ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমার জন্য, এবং আপনার যদি কোনো বিষয় ভিডিও চান আমাকে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।